এই ধরনের সুশাসন বা সব জবাবদিহিতা বা স্বচ্ছতার নজির তো খুব আমরা একটা দেখি নাই, মানে এমনি গত 5 মাস আগের কথা বাদ দিলাম, গত 5 মাসেও খুব একটা দেখছি না। সেজন্য আমাদের ওই ভরসাটা হচ্ছে না আর কি। জিয়া সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে জাতীয়করণের বিরোধী হিসাবে, যে প্রাইভেটাইজেশনের পক্ষের লোক হিসাবে। 13ই মার্চের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আপনি নিউজ দেখেন, 24,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিয়েছে বিপিসিকে 13ই মার্চের। হ্যাঁ, বিপিসি কখনো ভর্তুকি দেয় না, সরকার তেলকে ভর্তুকি দেয় না, এটা তো আমি প্রথম শুনলাম মনে হয় জীবনে আমার। ঠিক আছে, সবসময় তো সরকার এই সরকারের আমলে না, আপনি যতগুলা সরকার আসছে সবসময় বিপিসিকে ভর্তুকি দিয়েই আসছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ঘিরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ করা আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন স্টুডিওতে 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর রুশাদ ফরিদী, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সাথে রয়েছেন ডক্টর শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই যে আলোচনাটা দিয়ে আজকের করা আলাপ শুরু করব, যে জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, বিপণন এবং কার্যক্রমে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং এর অংশ হিসেবে আমরা দেখলাম যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য নীতিমালা প্রণয়নের যে কাজ সেটিও শুরু করে দিয়েছে সরকার। এ সংক্রান্ত গঠিত এক কমিটির সুপারিশের ভিত্তিতে এখন যে খসড়া নীতিমালা সেটি তৈরি করা হচ্ছে। আমি শুরুতেই আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়ে, ডক্টর রুশাদ ফরিদী, যে বেসরকারি খাত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপ সেবার জন্য আসলে এই খাতে বিনিয়োগ করবে, নাকি এটা আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, ব্যবসার কোনো উদ্দেশ্যে তারা বিনিয়োগ করবে? আসলে মূলত বেসরকারি খাতের কাছে উন্মুক্ত করে দেওয়াটা, এটা আমরা কি লাভবান হব নাকি হব না? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই এটা এই মুহূর্তে বলা যায় অনেকটা টক অফ দ্য টাউন, এবং এই সিদ্ধান্তটা যখন পার্টিকুলারলি একটা ব্যবসায়িক গ্রুপ, যেটা বসুন্ধরা গ্রুপকে দেওয়ার সিদ্ধান্তটা যখন আসলো, তখন সেটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তীব্র সমালোচনা হচ্ছে। প্রথমে আমি বলে রাখি যেটা, যে আমরা যখন মুক্তবাজার অর্থনীতিতে থাকি, যেখানে আমাদের বেশিরভাগ পণ্য বেসরকারি খাত দ্বারা সরবরাহকৃত হয়, সেক্ষেত্রে একটা বেসরকারি খাতকে হাতে ছেড়ে দেওয়াটা, এটা এই বর্তমান দুনিয়াতে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বেশিরভাগ মানে আমি ইউরোপ আমেরিকায় যাব না, আমি যদি ইভেন পার্শ্ববর্তী দেশেই যাই, ভারতে যাই, ভারতে জ্বালানিটা সরবরাহ করে 3টা মেজর স্টেট ওন এন্টারপ্রাইজ, ভারত অয়েল, তারপরে হিন্দুস্তান অয়েল, তারপর আরও রিলায়েন্স, প্রাইভেটের মধ্যে আছে রিলায়েন্স এবং অন্যান্যরা। পাকিস্তানের ক্ষেত্রেও তাই, এবং শ্রীলঙ্কাতেও তাই। তো প্রাইভেট সেক্টর সেখানে প্লেয়ার, মেজর প্লেয়ার প্রত্যেকটা ক্ষেত্রে। তো এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশে যদি বসুন্ধরা গ্রুপকে দেওয়া হয়, বা যমুনা গ্রুপকে দেওয়া হয়, বা হোয়াটএভার গ্রুপকে দেওয়া হয়, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে প্রাইভেট সেক্টরের হাতে আপনি যখন এনার্জির মতো একটা ক্রিটিক্যাল, এটা তো আর নর্মাল ধরেন টিভি, ফ্রিজ না, তাই না? এটা একটা ক্রিটিক্যাল ইনপুট, যেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে জড়িত। তো সেটা যখন আমরা প্রাইভেট সেক্টরের হাতে ছাড়ব, তখন আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে প্রাইভেট সেক্টরে ছাড়ার জন্য যেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যেই অথরিটি যে প্রাইভেট সেক্টরকে মেনটেন করবে, সেটা আমাদেরকে আছে কিনা। আমাদের যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আছে, সেটা খুবই দুর্বল একটা প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের ওভারঅল আইনের শাসন বা নজরদারি বা খবরদারি
এবং দুর্নীতি সব মিলিয়ে বাংলাদেশের রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাই দুর্বল। সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল প্রাইভেট কোম্পানিকে একটা এনার্জির মতো জিনিসের লাইসেন্সিং ছেড়ে দেওয়াটা খুবই রিস্কি, এক নাম্বার। 2 নাম্বার হলো অন্যান্য দেশে, আমি যেসব দেশে প্রাইভেট সেক্টরের কথা বলেছি সেখানে কিন্তু একটা সিঙ্গেল কোম্পানির হাতে কখনো ছেড়ে দেওয়া হয়নি। সেখানে একটা কম্পিটিটিভ ফ্রেমওয়ার্ক করে মাল্টিপল কোম্পানির কাছে ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখানে একটা পার্টিকুলার কোম্পানির হাতে ছেড়ে দেওয়াটা এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা কি ধরনের ইমপ্যাক্ট পড়তে পারে একটা কোম্পানির হাতে ছেড়ে দেওয়াটা, যেটা আমরা পাশের দেশে দেখি না, আপনি বলছিলেন? এটার অনেক দিক থেকেই খারাপ ইমপ্যাক্ট আছে। সেটা হলো বেসিক্যালি আমরা অর্থনীতি যেটাকে বলি এটা একটা প্রাইভেট মনোপলি, তাই না? একটা মনোপলি যখন থাকে যে একটা সিঙ্গেল প্রতিষ্ঠান, তাহলে সে তার ইচ্ছা মতো দাম সেট করতে পারবে এবং তার যেই এবং সমস্যাটা হলো যে এটার প্রাইসিং বা এটার কস্ট স্ট্রাকচার এগুলো অডিট করা খুব ডিফিকাল্ট, কারণ এগুলো স্পট প্রাইসিং, ফিউচার প্রাইসিং, অনেক অনেক আগে থেকে এগুলো অর্ডার দিতে হয়। তো এই কোম্পানিটা, একটা প্রাইভেট কোম্পানিটা আসলে ঠিক মতো তার ওপেনলি ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছে কিনা, সেই অডিট করার সক্ষমতাও কিন্তু ওই সরকারের আছে কিনা, রেগুলেটরি অথরিটির আছে কিনা, সেটা দেখতে হবে। বর্তমানে বাংলাদেশে এটা নাই। তো একটা আমি প্রাইভেট কোম্পানির হাতে একটা পুরো মার্কেটের ক্ষমতা যদি ছেড়ে দেই, সেটা অপব্যবহার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই জন্য যেটা হয় যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যদি থাকে, মাল্টিপল প্লেয়ার যদি মার্কেটে থাকে, তাহলে তারা একজন আরেকজনের সাথে কম্পিট করে কস্ট কাটিং স্ট্র্যাটেজিতে যাবে। কিন্তু শুধু তাই নয়, ইভেন মাল্টিপল প্লেয়ার থাকলেও তারাও নিজেদের মধ্যে ষড়যন্ত্র, যেটাকে অর্থনীতির ভাষায় বলে কলিউশন বা কার্টেল তৈরি করে তারাও কিন্তু প্রাইস বাড়িয়ে দিতে পারে। কিন্তু সেই জন্য ওই রেগুলেটরি অথরিটিটা থাকা খুব জরুরি এবং ইন্টারন্যাশনাল টেন্ডারিং থাকাটা জরুরি, ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্ট টেন্ডারিং, যে কম্পিটিটিভভাবে টেন্ডার করে আসবে। আর আরেকটা হলো সেই কোম্পানিগুলোকে অবশ্যই ম্যাসিভ ইনভেস্টমেন্ট করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, মানে তাদের ওন রিফাইনারি বড় থাকতে হবে, তাদের পাইপলাইন থাকতে হবে, যাতে মনে হয় না যে তারা শুধু একটা ট্রেডার আসছে, কিছু টাকা বানিয়ে আবার নাই গায়েব হয়ে যাবে। আমরা কয়েকটা গ্রুপের নাম পেয়েছি, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, যারা 3টে কোম্পানি আসলে রিফাইনারি বসিয়ে ক্রুড অয়েল আমদানি করে তা পরিশোধনের জন্য বিক্রির অনুমতি চেয়েছে। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের কথা যদি বলি, তারা পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রি এবং বিপণনের জন্য অনুমতি চেয়েছে। সালাউদ্দিন আহমেদ রায়হান, আপনার কাছে আসবো। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনাটা শুনছিলাম, কয়েকটি গ্রুপের কাছে কুক্ষিগত করে ফেলা, বেসরকারি খাতের উপর পুরোপুরি যদি আমরা সরকারি খাত থেকে জ্বালানি তেলের এই নিয়ন্ত্রণ চলে যায়, যে ইম্প্যাক্টগুলো পড়তে পারে সেগুলো আমরা শুনছিলাম। যদি বেসরকারি খাত জ্বালানি খাতকে এখন নিয়ন্ত্রণ করতে পারবে এমন ধারণা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সরকারি খাত কেন পারছে না? ধন্যবাদ। আমার সম্মানিত সহ-আলোচক কিন্তু বললেন আর কি, হ্যাঁ, যে বেসরকারি খাতে এটা সারা পৃথিবী জুড়েই আছে, কিন্তু উনি যেটা মিসকোট করেছিলেন যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, যেটা আপনি পরবর্তীতে বললেন যে 3টা কোম্পানি ওরা বলেছে আবেদন করেছে, রাইট। এখন হচ্ছে কি, জ্বালানি আপনার যে আমদানি করবে, এটা তো আসলে ট্রানজ্যাকশনটা অনেক বিলিয়ন ডলারের বিষয়, তাই না? এখানে মনে করেন আমি ব্যক্তিগতভাবে আমি হয়তো অ্যাপ্লাই করতে পারবো যে আমি জ্বালানি আমদানি করি, আমার কিন্তু সেই সক্ষমতাটা নাই। এটা গ্রুপ অফ কোম্পানিজটাই করতে হবে। আপনি 3টা কোম্পানি অ্যাপ্লাই করেছে, এছাড়াও এর বাইরেও কিন্তু অন্য অনেক ধরনের কোম্পানি আপনার বাজারে আপনার ক্রিয়াশীল। যখন এরা অ্যাপ্লাই করেছে, তখন বেসিকলি যেটা কথা হচ্ছে যে বসুন্ধরার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সরকার কিন্তু এই যে খসড়া নীতিমালাটা করার আপনার যে বডিটা 11 সদস্যের যে বডিটা তৈরি করেছে এবং তারা ওয়ার্কআউট করছে, এবং সরকার কিন্তু ক্লেরিফাই করেছে জিনিসটা। যখন এই ব্যাপারটা চলে আসলো যে একটা স্পেসিফিক কোম্পানিকেই আপনার দেওয়া হচ্ছে জিনিসটা, তখন কিন্তু সরকার ক্লেরিফাই করলো গতকালকে তাদের বিবৃতি দিয়ে যে এই জিনিসটা খসড়া নীতিমালা হওয়ার পরে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে স্টেক হোল্ডারদের সমস্ত মতামত নিয়েই কিন্তু আমরা আপনার পরবর্তীতে অগ্রসর হব। নট নেসেসারিলি যে এটা দেওয়া হয়ে গেছে, যেভাবে আপনার জিনিসটা আসছে আর কি, বা আসতেছে মিডিয়াগুলোতে বা জনপরিসরে, আসলে জিনিসটা কিন্তু ওরকম না যে এটা দিয়ে দিচ্ছে। এখানে বেশি প্রবলেম কোন জায়গায়, আমাদের 2009 থেকে আপনার 24 পর্যন্ত কোনো জ্বালানি নীতি ছিল না। হ্যাঁ, এখন সরকারি যে আজকেই দেখবেন যে আপনার পিএম কিন্তু একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা কিন্তু 10 বছরের জন্য পারফেক্ট একটা জ্বালানি নীতি সংসদে উপস্থাপন করব।
আজকে একটা প্রোগ্রাম উনি চট্টগ্রামে বলেছেন। তা একটা দেশে জ্বালানি নীতি ছিল না আপনার এতদিন, প্রায় 15 বছরের মতো। এখন জ্বালানি নীতি ঠিক করতে গেলে আপনার দেখেন এখন কিন্তু রিনিউয়েবলের ব্যাপারটা অনেক দূরে চলে আসছে। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি জানতে চাই যে দেখেন পরিশোধিত জ্বালানি তেল আমদানি এটি কিন্তু একটা কোম্পানিকে দেয়া হচ্ছে, তারাই আবেদন করেছে। আমি যদি বলি যে ক্রুড অয়েল আমদানি করে রিফাইনারি বসে যারা কাজ করছে 20% আমদানি হয়, রাইট? জি, আচ্ছা, যদি আমরা পরিশোধিত জ্বালানি তেলের কথা বলি সেটি কিন্তু একটা কোম্পানি, তাহলে কি এটা মনোপলি বিজনেসের দিকে এগিয়ে যাবে কিনা? এখানে আমি বলতেছি যে দেয়া হয়েছে বা দেয়া হয়ে গেছে, আমি আবেদন করতেই পারি, এটা তো আপনার স্ক্রুটিনি হচ্ছে, রাইট? এটা একটা বডি বসেছে, একদম সচিব থেকে শুরু করে সব একটা যেই আপনার লিগ্যালাইজ বডি, সেই বডি আপনার এটাকে কিন্তু ইভালুয়েট করছে, এবং ইভালুয়েটকে এটা কিন্তু তারা অংশীজনদের সাথে আবার বসবে। এটা তো আপনার ওপেনলি তারা বলছে না, সরকার বা আপনার মন্ত্রণালয় যদি বলেন, তারা ওপেনলি বলছে যে আমরা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে বসবো। আপনি আজকে বিবৃতিগুলো পড়েন, তাদের বিবৃতিগুলো যে অফিসিয়াল বিবৃতি তারা বলবে, তারা তো দিয়ে দেয়নি। আমি তো আবেদন করতেই পারি, যেহেতু এই কোম্পানিটা 2005 সালে নিবন্ধন করছে এবং তারা কিন্তু নারায়ণগঞ্জে ফাংশনিং, তারা কিছু কিছু রিফাইন করে অলরেডি, হ্যাঁ, বিটুমিন এবং আপনার ওই যে তেল কিছু বিটুমিন, সেই পরিপ্রেক্ষিতে হয়তো তারা আবেদন করেছে, তারা মনে করেছে, আর গভর্নমেন্টও মনে করেছে যে আমরা যদি প্রাইভেট সেক্টরে কিছু কিছু বিশেষ করে আপনার ক্রাইসিস পিরিয়ডে এবং স্বাভাবিক পিরিয়ডেও যদি আমরা জনগণের স্বার্থ বজায় রেখে যদি আমরা এটা করতে পারি, এখানে কিন্তু স্পষ্টভাবে ওনারা উল্লেখ করেছে যে বিপিসি দুর্বল হয় কিনা এটা লক্ষ্য রাখতে হবে। ওই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে, প্রজ্ঞাপন না মানে ওই আপনার ওই বডিকে ওই নির্দেশনাতে বলা হয়েছে যে বিপিসি দুর্বল হয় কিনা এটা আপনার জাজ করতে বলা হয়েছে। সুতরাং এখানে সরকার আন্তরিকতা নিয়ে কোনো প্রবলেম নেই। আর স্পেসিফিক একটা কোম্পানি আবেদন করেছে, যখন ভবিষ্যতে এটা ইভালুয়েশন কমপ্লিট হওয়ার পর এটা যদি ভবিষ্যতে কার্যকর হয়, তখন কিন্তু যারা অপরাপর ক্রিয়াশীল, বেসরকারি খাত কি নিয়ন্ত্রণ করবে দাম নাকি সরকারি খাত নিয়ন্ত্রণ করবে? এটা তো সরকার অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ঠিক করবে। আচ্ছা, এখানে উনি একটা কথা বলছেন যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটাই তো মূলত আপনার দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ। এখন এটাকে আপনি শক্তিশালী করবেন, অবশ্যই এত বছর তো শক্তিশালী হয় না, এখন শক্তিশালী আপনি করবেন, শক্তিশালী করে এটাকে আপনি প্রসেসে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে কি আমরা এলপিজি গ্যাসের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পল সেট করতে পেরেছি যে শক্তিশালী রেগুলেটরি কমিশন আমাদের রয়েছে? না, এলপিজির ক্ষেত্রে যেটা হয়েছে যে এলপিজির আপনি ঠিকই বলছেন যে এলপিজির দামের ক্ষেত্রে মূল্য কিছুটা আপনার তারতম্য হয়, সেটা ঠিক আছে, সেই ক্ষেত্রেও সরকার নিশ্চয়ই কাজ করবে। জি, ধন্যবাদ। অ্যাড করি, সেটা হলো যে বেসিক জিনিসটা হলো যে আপনি আগে তো আপনি আপনার ফ্রেমওয়ার্কটা ঠিক করবেন, ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করবেন, যেটার বেসিসে আপনি প্রাইভেট সেক্টরদেরকে হাতে এরকম একটা ক্রিটিক্যাল পণ্য ছেড়ে দেবেন। তো সেইটা ঠিক করাটা কিন্তু আগে জরুরি। এর আগেই কোম্পানির নাম নিয়ে চলে আসাটা, না, কোম্পানি যখন একটা কোম্পানি যখন দিয়ে দেওয়ার যে প্রসেসটা, ইউনিভার্সিটিও যদি কেউ আপনাকে অ্যাপ্লাই করে কোনো কিছু, আপনি কিন্তু সেটা চিন্তা ভাবনা করবেন। আর যখন একটা জ্বালানি ক্রাইসিসে আছি আমরা গত 15 বছর ধরে, আপনি এলপিজির কথা বলতেছিলেন, এটা তো সরকার তো মাত্র 5 মাস আসলো, সবগুলা জিনিস তো আর সে একবারে একসাথে আপনার ঠিক করতে পারবে না। ওভারনাইট আপনি একটা পরিবর্তন করতে, এই টিভি স্টেশনটা তৈরি হতো একটা নির্দিষ্ট সময় লেগেছে, বলে নাই যে বিল্ডিং হও আর দাঁড়িয়ে গেছে, এরকম না, তাই না? সুতরাং সবকিছুই ঠিক হবে, বাট একটা ডিউ প্রসেসে এটা হবে। এবং ওরা আবেদন করলো আর দিয়ে দিলাম, এরকম কিন্তু ঘটনাটা ঘটে নাই, ঠিক আছে? আপনি বলতে পারেন যে কম সময় দেওয়া হয়েছে, এটা যদি জিনিসটা এরকমই হয় যে ওনারা আবেদন করলো, জাস্ট ওনাদেরকে আমি দিয়ে দিলাম, তখন আপনি এই কথাটা বলতে পারতেন। কিন্তু ওরা আবেদন করেছে এবং প্রপারলি একটা গভর্নিং বডি এখানে তৈরি করা হয়েছে যাতে ইভালুয়েট করবে। ইভালুয়েট করার পর সেটা স্টেক হোল্ডারদের সাথে বসবে, মানে আপনার সাথেও বসবে, ওনার সাথেও বসবে, যাদের সাথে বলবো, বসার পরে এটা ডিসিশন সেটা আমরা দেখবো আর কি। কারণ এগুলোর এক্সাম্পল, এই ধরনের সুশাসন বা জবাবদিহিতা বা স্বচ্ছতার নজির তো খুব আমরা একটা দেখি নাই, মানে এমনি গত 5 মাস আগের কথা বাদ দিলাম, গত 5 মাসেও খুব একটা দেখছি না। সেই জন্য আমাদের ভরসাটা হচ্ছে না আর কি। যদি হয় তাহলে খুবই ভালো কথা, আপনার মতো যদি আশাবাদী হতে পারি, অবশ্যই আমরা হতে চাই আর কি। জি, নাগরিক হিসেবে আশাবাদী হতেই হবে, আশাবাদী না হওয়ার তো কোনো কারণ নাই। জি, ডক্টর শিবির আহমেদ, আপনার কাছে আসতে চাই যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবিচ্ছিন্ন যে সরবরাহ ব্যবস্থা সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই, সেটি বজায় রাখতে এই মুহূর্তে সরকারের আর কি উদ্যোগ নেওয়ার ছিল? আমরা দেখলাম যে কয়েকটি কোম্পানির হাতে দেয়া হয়েছে এবং তারা আবেদন করেছে, যে কথাগুলো হচ্ছিল, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকে ধন্যবাদ। এখানে গুরুত্বপূর্ণ আলাপের বিষয় হচ্ছে, দেখেন স্টেট ওন এন্টারপ্রাইজগুলো, আমাদের অনেকগুলো এন্টারপ্রাইজ আছে এবং বেশিরভাগ এন্টারপ্রাইজগুলোই হচ্ছে আসলে লস দেয়। স্টেট ওন যেগুলো রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন যেসব প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে সবচেয়ে প্রফিটেবল হচ্ছে বিপিসি, পেট্রোলিয়াম কর্পোরেশন।
তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজ করতে চাই, অতীতে হয়েছে, বা বন্ধ করতে চাই, তখন আলাপ আসে যে এটা ইনএফিশিয়েন্ট, ভর্তুকি দেওয়া লাগতেছে বছরের পর বছর, আমাদের লস হচ্ছে, গচ্ছা যাচ্ছে, তখন আমরা এটাকে প্রাইভেটাইজ করার কথা বলি, কারণ ইনএফিশিয়েন্ট। এটা একটা যুক্তি। এখন আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট যেটা সবচেয়ে বেশি প্রফিট করে, সেটাকে আমি যদি প্রাইভেটাইজ করার আলাপ তুলি, তাহলে তার আগে প্রশ্ন করা উচিত যে এই আলাপটা কেন দরকার হচ্ছে। কি এই প্রতিষ্ঠানটা ব্যর্থ, ইনএফিশিয়েন্ট, লস দিচ্ছে, আমাদের ভর্তুকি দেওয়া লাগতেছে? যদি এগুলোর কোনোটাই না হয়, তাহলে আমরা কেন এটাকে প্রাইভেটাইজ করার আলাপে আনছি? এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি, প্রতিষ্ঠিত হয়েছে 1976-এ। তখন জিয়াউর রহমান ডিফ্যাক্টো হেড অফ দ্য স্টেট, উনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, যদিও বিচারপতি সায়েমের অধ্যাদেশের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু জিয়া আসলে এটার ডিসিশন মেকার ছিলেন, যেহেতু তিনি এক্সিকিউটিভ হেড ছিলেন। এবং পরের বছর আমাদের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড হলো, সেটা জিয়া তখন প্রেসিডেন্ট এটা করলেন। জিয়া সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে জাতীয়করণের বিরোধী হিসাবে, যে প্রাইভেটাইজেশনের পক্ষের লোক হিসাবে। এবং জিয়া শেখ মুজিবের আমলে যখন সবগুলো প্রাইভেটাইজ করালো প্রতিষ্ঠানগুলো, জিয়াউর রহমান এসে অনেকগুলো প্রতিষ্ঠান আবার মুজিবের সময় যখন জাতীয়করণ করা হলো, রাষ্ট্রায়ত্ত মালিকানায় নিয়ে আসা হলো শিল্প কারখানাগুলো, জিয়া এসে এগুলো প্রাইভেটাইজ করে দিলেন। আচ্ছা। এবং সেই সময়েও জিয়াউর রহমানের ইকোনমিক ফিলোসফি ছিল প্রাইভেটাইজ করা, প্রাইভেট ইনভেস্টমেন্ট করা। সেই সময়েও তিনি দুটো জিনিসকে প্রাইভেটাইজ করেন নাই, এই ফুয়েল এবং হচ্ছে ইলেকট্রিসিটি। কারণ এইটা আসলে উনি নিজেও রিয়েলাইজ করছেন, একজন প্রাইভেটাইজেশনের পক্ষের লোক হয়েও, যে এইটা মানুষের একদম বেসিক নিডস, এইটা প্রাইভেট হাতে দেয়া যায় না। এখন খুবই আফসোসের ব্যাপার, পাশের দেশ কেন করছে? পাশের দেশ সব দেশই আছে। না, আমরা ধরে নিলাম আমাদের সাথে অনেক মিল আছে দেশের। রশাদ ফরিদী স্যার কিছুটা আলাপ করেছেন দেশের কনটেক্সটে, আমি আসি এই পয়েন্টে। আফসোসের ব্যাপার হচ্ছে, সেই জিয়ার গঠিত দল এত বছর পরে এসে, 50 বছর পরে এসে এখন এটাকে প্রাইভেটাইজ করতে চাচ্ছেন কোনো ধরনের অ্যাসেসমেন্ট ছাড়া। এটা হচ্ছে কনসার্ন। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা হতো যদি এই প্রতিষ্ঠানটা ইনএফিশিয়েন্ট হতো। এবং দেখেন, এগুলো ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই ক্রাইসিসগুলো হয়, আপনি যখন এই প্রতিষ্ঠানটাকে প্রাইভেটাইজ করতে যাচ্ছেন, যেটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান ভালোভাবে রান করতে পারতেছে, প্রাইভেটাইজ করা মানে হচ্ছে এখানে অন্য কোনো ইন্টারেস্ট আপনার আছে নিশ্চয়ই, যে আপনি কেন একটা লাভজনক প্রতিষ্ঠান আরেকজনকে দিয়ে দিতে চান। এটা ব্যাপারটা প্রাইভেটাইজেশন না, এটা হচ্ছে ট্রান্সফার অফ এন গভর্নমেন্ট ইফিশিয়েন্ট ইনস্টিটিউশন টু প্রাইভেট প্রতিষ্ঠান। আপনি জাস্ট ট্রান্সফার করে দিচ্ছেন। কি কারণ থাকতে পারে এইটার এফিশিয়েন্ট প্রতিষ্ঠানকে যদি প্রাইভেটাইজেশন করা হয়, এটার কারণ কি হতে পারে? এখন কারণ তো এখানে অনেক কিছু হতে পারে, অনেক কিছু আমরা সন্দেহ করতে পারি, যেহেতু এগুলো আমাদের কাছে কোনো ধরনের এভিডেন্স নাই, সেগুলো আমরা বলতে পারি না। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো থেকে অতীত আমরা দেখেছি আমাদের ইকোনমিটাকে কিভাবে লুটতরাজ করা হয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো থেকে কমিশন খেয়ে, পার্সেন্টেজ নিয়ে, নানানভাবে তাদেরকে সুবিধা দিয়ে। এখন আমি এটা ক্লেম করতেছি না, যেহেতু এই ধরনের কোনো এভিডেন্স আমার হাতে নাই। আমি যদি এটার প্যাটার্নগুলো লক্ষ্য করি অন্য জায়গাতেও, এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রেও, যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনটা প্রাইভেট অপারেটরদের কাছে দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের রিসেন্টলি যে 117টা ওষুধের যেগুলো ইন্টারিমের সময় দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে, এটাকেও প্রাইভেট প্রতিষ্ঠানকে এই কন্ট্রোলটা ছেড়ে দেওয়া হচ্ছে। নানানভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এবং এইটা আমরা দেখেছি ব্রিটেনে, নাইজেরিয়ায়, বলিভিয়ায়, নানান জায়গায়। এবং বলিভিয়াতে তারা ওয়াটার প্রাইভেটাইজ করছিল, যেটা 50 থেকে 200% প্রাইস বেড়ে গেছে উইদিন আ উইক। কারণ প্রাইভেটাইজ যখন আপনি করবেন, তার মানে এটার প্রাইস বাড়বে, তাদের মতো আপনি কন্ট্রোল করতে পারবেন না। এবং এইটার সাফার করবে কারা? সাফার করবে গ্রামের মানুষ। আপনার এখনই গ্রামে বিদ্যুৎ থাকে না, কম থাকে, শহরে আপনি দিচ্ছেন। যদি প্রাইভেটাইজ করেন এবং তারা যদি প্রাইস সেটিং করে, গ্রামের জন্য ডেফিনেটলি একটু লো রাখতে হবে। এবং তারা যদি বলে যে এখানে প্রাইস কম, প্রফিট কম, সেখানে আমি সাপ্লাই দিব না বা কম সাপ্লাই দিবে, মানে আমরা সিটিতে বেশি বিদ্যুৎ পাই, সিটিতে প্রায়োরিটি দিবে, তাহলে আপনি কিন্তু এটাতে তাকে আটকাতে পারবেন না। এবং বসুন্ধরা গ্রুপের তো আপনার এক্সপিরিয়েন্স আছে, যেমন 2016 সালে বসুন্ধরা গ্রুপ যে এই বিটুমিনের প্ল্যান্ট করলো এবং 2020-এ এটা শুরু করলো, শুরুতে এটাকে বলা হলো এটা একটা সাকসেস কেস। এবং পরবর্তীতে তাদের ছিল কি, এটার যে বাই প্রোডাক্টগুলো ছিল ফার্নেস অয়েল এবং ডিজেল, এটা সেল করার কথা হচ্ছে বিপিসির কাছে গভর্নমেন্টের সেট করা প্রাইসে। তারপর 2021 সালে এসে তারা অ্যাপ্লাই করলো যে আমরা এটা প্রাইভেটলি ডিরেক্টলি বিক্রি করতে চাই মার্কেটে। মিনিস্ট্রি প্রথমে অ্যালাউ করে নাই, কারণ আমাদের লটা ক্লিয়ার ছিল যে বিপিসির কাছেই সেল করতে হবে। পরবর্তীতে 2023 সালে তারা
গভর্নমেন্টকে কনভিন্স করতে সক্ষম হয়েছে এবং গভর্নমেন্ট আবার রিভার্স করে আরেকটা নোটিশ করলো, যেটা দিয়ে যে এখন তারা সরাসরি মার্কেটে 40% সেল করতে পারবে, 60% বিপিসির কাছে সেল করবে। তার মানে ধীরে ধীরে তারা মার্কেটের কন্ট্রোলটা কিন্তু বাড়াচ্ছে গভর্নমেন্টকে নানাভাবে কনভিন্স করে। তার মানে আজকে আপনি বলতেছেন যে হ্যাঁ আমি এইটুকু অ্যাক্সেস দিলাম তাকে, আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স আপনি না করবেন আরেক সময় আরেকজন মিনিস্টার এসে কিন্তু অ্যালাউ করবেন। তার মানে তারা মার্কেটের কন্ট্রোলটা ফুল হাতে নিয়ে নেবে। আমি বুঝতে পারছি। এটা আমাদের অতীত অভিজ্ঞতা। ডক্টর শিবির আহমেদ, আবার আসবো আপনার কাছে। ডক্টর রুশাদ ফরিদী, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আপনি শুরুতে যে বলছিলেন যে 2-1টা কোম্পানির কাছে এই যে বিজনেস দিয়ে দেয়া, আসলে কি বিপিসি সফল প্রতিষ্ঠান না যে কারণে দেয়া হচ্ছে? আবার একই কথায় চলে আসতে হচ্ছে, আর একটু যদি বলেন। না, যেটা শিবির বললো আর কি, মানে সফল পাবলিক প্রতিষ্ঠানকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার কোনো নজির তো আমরা খুব একটা দেখি না, কোনো কারণও দেখি না। কারণ স্টেট ওন এন্টারপ্রাইজ যদি লস করে তাহলে আমি সেটা প্রাইভেট সেক্টরের হাতে দেওয়াটা জাস্টিফাইড, যেগুলো এর আগে জুট মিলস, আদমজি জুট মিলস দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরে, এবং প্রাইভেট সেক্টরে দেওয়ার ফল কিন্তু এটা এখন অনেক প্রফিটেবল, অনেক ভালো অবস্থা এখন। তো কিন্তু একটা স্টেট ওন এন্টারপ্রাইজ যেটা অন্যান্য যে কোনো স্টেট ওন এন্টারপ্রাইজের তুলনায় অনেক ভালো করছে, সেটা দেওয়ার এই মুহূর্তে তেমন কোনো জাস্টিফিকেশন নাই। যেখানে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তাহলে অন্যান্য দেশে কেন প্রাইভেট সেক্টরে দেওয়া হয়। অন্যান্য সেক্টরে, প্রাইভেট সেক্টরে যখন দেওয়া হয় তখন সেই সেক্টরগুলো পরিষ্কার জ্বালানি নীতি আছে, পরিষ্কার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আছে যেখানে প্রাইভেট সেক্টর কিভাবে অপারেট করবে, তাকে কিভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কারণ প্রাইভেট সেক্টরকে যদি প্রাইভেট সেক্টর এফিশিয়েন্ট, দ্যাট ইজ ট্রু, সে তার প্রফিটের স্বার্থে কস্টটা কমিয়ে আনবে, যেটা স্টেট ওন এন্টারপ্রাইজরা হয়তো অন্যভাবে করতে পারে না, কারণ তাদের সেই প্রফিট ইনসেন্টিভটা নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই প্রফিট ইনসেন্টিভের কারণে প্রাইভেট সেক্টর একটা বিরাট মুনাফা করার জন্য জনস্বার্থ দেখবে না, গরিব মানুষের স্বার্থ দেখবে না, সে থাকবে হায়ার প্রাইস। তো এই জন্য তাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, একটা স্ট্রং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকতে হয়, দেশে আইনের শাসন থাকতে হয়, যেখানে দুর্নীতি করে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর অফিসিয়ালরা কলিউট করে কোনো অন্যায় সুবিধা দিবে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে এখনও অ্যাবসেন্ট, তাই না? ওই সুশাসনের ফ্রেমওয়ার্কটাই অ্যাবসেন্ট। সেখানে আপনি একটা ক্রিটিক্যাল বেসিক নিড দুম করে প্রাইভেট সেক্টরের সাথে নিয়ে কথাবার্তা দিয়ে দেওয়াটার কথা ওঠাটা, এটা খুবই বিপজ্জনক। উনি বলছিলেন যে, আমার সহালোচক বলছিলেন যে এখনই তো দিয়ে দিচ্ছে না, কিন্তু আমরা তো অলরেডি কোম্পানির নাম দেখছি, হ্যাঁ দিয়ে দেয় নাই, কিন্তু আমরা যেটা আশা করি সেটা হলো এই কোম্পানির নাম ইভেন তারা অ্যাপ্লাই করার আগেও, অনেক আগেই ওই জ্বালানি নীতি স্পষ্ট করে বিআরসিকে শক্তিশালী করে একটা পরিবেশ ফ্রেমওয়ার্ক তৈরি করে তারপর সেই কোম্পানির নাম আসবে। কিন্তু এখনই কোম্পানির নাম চলে আসছে এবং মনে হচ্ছে এগুলোর মধ্যে একটু তাড়াহুড়াও আছে। তো ওনার মতো, যেটা আমি বলছিলাম, ওনার মতো যদি আমরা আশাবাদী হতে পারি যে ওকে ঠিক আছে, সরকার যথেষ্ট সময় নেবে, যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখবে, কিন্তু আমরা অতীতের রেকর্ড কিন্তু তা বলে না। অতীতের রেকর্ড বলে যে প্রাইভেট সেক্টরের সাথে এক ধরনের আতাত সরকারি দিক থেকে থাকে। তো সেই জন্যই আমাদের এই আশঙ্কাটা আর কি। অর্থনৈতিক তত্ত্ব এবং দেশের বর্তমান সামষ্টিক যে অর্থনৈতিক প্রেক্ষাপট, এই অবস্থায় এটা সিদ্ধান্তটা আপনার মতে কি আত্মঘাতী সিদ্ধান্ত হবে কিনা? আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি তাড়াহুড়া করে একটা পলিসি নিয়ে স্টেক হোল্ডার, জনসাধারণ, নাগরিক, এক্সপার্ট, অর্থনীতিবিদ, এদের সাথে সবার সাথে আলোচনা না করে একটা সামগ্রিক একটা ঐক্যমতের ভিত্তিতে না করে তাড়াহুড়া করে যদি এরকম করে কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আত্মঘাতী। কিন্তু আমি যেটা হবে আর কি, কিন্তু আমি যেটা বলছি যে 4টা কন্ডিশন লাগে। একটা হলো অবশ্যই আমার এখানে মাল্টিপল কম্পিটিটর থাকতে হবে। এই যে পরিশোধিত তেলের জন্য বসুন্ধরা একটা কোম্পানিকে দিয়ে দেওয়া, এটা অবশ্যই খুবই আত্মঘাতী এবং বাজে সিদ্ধান্ত। তারপর যেটা হতে হবে, ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারিং থাকতে হবে, মানে এটা ইন্টারন্যাশনাল কোম্পানিদেরকেও আসতে দিতে হবে, তাই না? কারণ তারা যদি মোর এফিশিয়েন্টলি এখানে করতে পারে, এবং সেটার উদাহরণ বাইরের দেশগুলোতেও আছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে, এবং স্ট্রং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এবং প্রত্যেকটা কোম্পানিকে অবশ্যই পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হবে। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে, এবং এগুলো করা কিন্তু সহজ কাজ না, এগুলোর মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট করা লাগবে। হ্যাঁ, আমি জানি যে তাদের অলরেডি কারো রিফাইনারি আছে, কিন্তু রিফাইনারি শুধু যথেষ্ট না, একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, পাইপলাইন সহ, ট্রান্সমিশন নেটওয়ার্ক সব সহ
তারা যখন একটু হিউজ ইনভেস্টমেন্ট করবে তখন বোঝা যাবে যে দে আর সিরিয়াস অ্যাবাউট সরকার দ্যাট যখন বিজনেস। জ্বালানি তেল নিয়ে এরকম একটা সিচুয়েশনে আছে যেখানে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে, যেহেতু সরাসরি ভোক্তারা এই বিষয়টির সাথে জড়িত, তখন অনেক লম্বা অ্যাসেসমেন্ট টাইম যদি নেওয়া হয়, সেক্ষেত্রে আমরাই কি এফেক্টেড হব কিনা? না, প্রাইভেট সেক্টরে দেওয়াটা যে সলিউশন, প্রাইভেট সেক্টর যে খুব এফিশিয়েন্টলি আমাদের এই প্রবলেমের সলিউশন করতে পারবে, সেটা তো কোনো আমরা এখনো সেরকম কোনো নজির তো দেখছি না। কারণ প্রাইভেট সেক্টর কি এখনো রেডি আছে? সেই সক্ষমতাটা কে ইভালুয়েট করবে, তাই না? এবং উল্টো দেখা যাবে যে বিপদ আরও বেশি হয়েছে। আর এখন যে ক্রাইসিসটার কথা আমরা বলছি, ক্রাইসিসটা তো মেইনলি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। এটা প্রত্যেকটা দেশে ক্রাইসিস, এবং উন্নত দেশগুলোও তো ক্রাইসিসের মধ্যে পড়ছে। আমেরিকার মতো দেশের ক্রিটিক্যাল অয়েল রিজার্ভ কমে গেছে। এই জন্য ট্রাম্প কয়েকদিন পর পর মানে হুঙ্কার দেয় যে ইরানকে ধূলিসাৎ করে দিবে, তার পরের দিনই বলে যে বাবা ঠিক আছে চলো আলোচনা টেবিলে বসি। তার কি কারণ? তার একমাত্র কারণ যে তারাও ক্রাইসিসে, এনার্জি ক্রাইসিসের মধ্যে আছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবগুলোই ক্রাইসিসের মধ্যে আছে। তো বাংলাদেশের মতো একটা কান্ট্রি ক্রাইসিসে পড়বে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু সেই ক্রাইসিস নট নেসেসারিলি বিপিসি সরকারি খাতে জ্বালানি আছে বলে। সরকারি খাতের যেই প্রতিষ্ঠানটা, যেটা বারবার বলা হচ্ছে যে সেটা সবচেয়ে এফিশিয়েন্ট, এ পর্যন্ত তারা কোনো বিশাল মিসম্যানেজ করেছে সেটার কোনো উদাহরণ নেই। তো সেই জন্য হঠাৎ করে উইদাউট এনি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমি প্রাইভেট সেক্টরে চলে যাব, যেখানে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কর্মকাণ্ড কিন্তু খুব প্রশংসনীয়। যে কোম্পানিগুলোর নাম শুনছি তারা যে খুব এক্সাম্পলারি সৎ বিজনেস করে, এরকম কোনো উদাহরণ কিন্তু আমরা এই পর্যন্ত দেখিনি। তো তাই আমরা সাধারণ নাগরিক হিসেবে বেশ শঙ্কিত। জি, ধন্যবাদ ডক্টর রুশাদ ফরিদী। সালাউদ্দিন আহমেদ রায়হান, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমি একটা একটা করে বলবো আপনাকে। প্রথম যদি বলি যে আসলে এই যে বারবার বলা হচ্ছে বিপিসি একটি সফল প্রতিষ্ঠান হিসেবে, সফল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ধরা হচ্ছে, তারপরও কেন তাদের কন্ট্রোলের বাইরে গিয়ে একটা প্রাইভেট অর্গানাইজেশনের হাতে এটা ছাড়তে হচ্ছে? এই প্রশ্নটি আমি শুরু আচ্ছা, করতে আমি চাই। বলি, ভাই বললো যে বিপিসি কোনো সময় ভর্তুকি নেয় না। 13ই মার্চের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আপনি নিউজ দেখেন, 24,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিয়েছে বিপিসিকে 13ই মার্চের। হ্যাঁ, বিপিসি কখনো ভর্তুকি দেয় না, সরকার তেলকে ভর্তুকি দেয় না, এটা তো আমি প্রথম শুনলাম মনে হয় জীবনে আমার। ঠিক আছে, সবসময় তো সরকার, এই সরকার আমলে না, আপনি যতগুলো সরকার আসছে সবসময় বিপিসিকে ভর্তুকি দিয়েই আসছে। আপনাকে যদি একটু কারেক্ট করি, এটা শুরু হয়েছে আপনার 2000 মানে ফেব্রুয়ারি 28 তারিখে যুদ্ধের পরে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এর আগেও ভর্তুকি দিয়েছে। না, তার আগে তো 2014 এর পরে একটা লম্বা সময় রেকর্ড পরিমাণ প্রফিট করে গিয়েছে। এখন তো ভর্তুকির মধ্যে আছে তারা 17,000 কোটি টাকা দিয়েছে এলএনজি সেক্টর, 7,000 কোটি দিয়েছে গ্যাস সেক্টর, গ্যাস আমদানির জন্য, জ্বালানি আমদানির জন্য। যুদ্ধের কারণে লাস্ট 11 বছরে, এখন আসি আপনার পয়েন্ট, লাস্ট 11 বছরে জাস্ট অ্যাড করে দিই ইনফরমেশনটা, লাস্ট 11 বছরে বিপিসি 56,000 কোটি টাকা প্রফিট করেছে লাস্ট 11 বছরে। আর আপনি যে রিসেন্ট কথাটা বলতেছেন না, এটা গভর্নমেন্টের ডিসিশনের কারণে। 56,000 কোটি আবার তো এখন লসের দিকে চলে যাচ্ছে। ভর্তুকি দিতে ওই 56,000 কোটি টাকা শেষ হয়ে গেল। পয়েন্টটা কোন জায়গায়? জায়গায় যে আপনি বেসরকারি কোনো করবেন কি করবেন না, আপনার বিপিসি তো সক্ষমতায় আপনার পুরোপুরি আমাদের যে পরিমাণ বেসরকারীকরণ করার কারণটা কি? তারা আমাদের যে পরিমাণ জ্বালানি লসের মুখে পড়েছে বলেই করছে, এটা আইডেন্টিফাই করতে যাচ্ছেন। ইট ইজ ওয়ান অফ দ্য রিজন। আচ্ছা, লসের মুখে পড়ছে, ভর্তুকি দিতে হচ্ছে। আচ্ছা, এই লসের মুখে আমি আপনাকে বলি, কারণ হলো আমাকে যে বলতে দিতে হবে আমাদের তো, সরকার প্রাইসটা বাড়ায়নি। জি, কারণ আপনি যে পয়েন্টটা বলছেন, আপনারা তিনজনে 100 কথা বলে আমি 100 কথা বলতে হবে না, আমাকে তো বলতে দিতে হবে, ঠিক আছে? 3:1 কথা বললে হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, সে সরকার তো প্রথমেই যেটা উনি যেটা বললো যে সরকারকে যেটা দিয়ে দেয় নাই, ইউ সি যে আপনার একটা প্রতিষ্ঠান কিন্তু অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশনের বেসিসে সে একটা পদক্ষেপ নিয়েছে, সেখান থেকে আলোচনাটা উঠে এসেছে, সরকারকে এটা দিয়ে দিয়েছে। আজকে আপনি বলতে পারবেন যে সরকার এটা দিয়ে দিয়েছে। যখন অ্যাপ্লিকেশন একটা কোম্পানি করে থাকে, একটা কোম্পানি করেছে, তারাই করতে পারবে না, এমন একটা বিষয় ধরে নেওয়া যায় কিনা? না, কেন ধরে নেবেন আপনি? তারাই পাচ্ছে, তারাই কেন পাবে? এখানে তো বাংলাদেশে, আমি তো প্রথম ধাপেই বললাম যে অপরাপর অনেক আপনার সংকট হচ্ছে। মূল কথা হচ্ছে বাংলাদেশে তো যেটা বেসিক করা উচিত, ওনার যেটা বলা উচিত ছিল শিক্ষক হিসেবে, বাংলাদেশে কোনো জ্বালানি নীতিমালা নাই। বাংলাদেশে তো একটা জ্বালানি নীতিমালা করলে আপনার বিইআরসি বলেন, বিপিসি বলেন, বাপেক্স বলেন, সব ঠিক হয়ে যাবে। গত 14-15 বছর 17 বছর তো কোনো কূপ খনন করা হয় নাই। আমরা তো কোনো ধরনের কোনো, আমরা শুধুমাত্র জ্বালানি নিয়ে কথা বলছি, গ্যাস সেক্টরেও তো আমরা কোনো ডেভেলপমেন্ট করতে পারি নাই, তাই না? ভোলাতে একবার পাওয়া গেলো, আমরা কোনো পাইপলাইন করি নাই। এই সরকার সেটা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে? বরিশাল আপনার আমিনবাজার, খুলনার দিকে, হ্যাঁ, বরিশাল আমিনবাজার খুলনাতে আপনার আমরা পাইপলাইনের সুযোগ করছে, এবং আপনার এই যে বিপিসি কে আরো শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।
চট্টগ্রাম থেকে আপনার ঢাকার যে পাইপলাইনগুলোকে আপনার শক্তিশালী করা। তো আপনার তো এই জিনিসটা দেখতে হবে। শুধু একটা বেসিক পয়েন্ট যে আপনার বেসরকারিকে দিয়ে দিয়েছে, যে জিনিসটা বারবারই ওনারা দুজন মানে বারবার বলতেছেন দিয়ে দিয়েছে। আর এটা তো অনেক প্রসেস বাকি আছে। আপনার স্টেক হোল্ডারদের সাথে বসবে, স্টেক হোল্ডার ক্যাবের সাথে বসবে, আরো যারা অপর যারা আমরা যারা তার সাথে জড়িত তাদের সাথে বসবে, বসার পর একটা সিদ্ধান্ত নেবে সরকার। এবং সিদ্ধান্ত যদি আপনার সরকার দেখবেন অনেক সিদ্ধান্ত কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। হ্যাঁ, এরকম উদাহরণ দেখলে দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্ত যদি জনপরিসরে এটা আপনার মানুষের কল্যাণমুখী না হয় তাহলে কিন্তু সরে এসেছে। এরকম বহুত উদাহরণ বাংলাদেশে আমরা কিন্তু আমাদের যে রেগুলেটরি কমিশনের আইন নীতিমালা এগুলো খুব বেশি স্ট্রং না, যে কারণে বারবারই আমরা বেসরকারি খাতের কাছে যখনই যাই এই প্রশ্নটা উঠে আসে যে সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। কারণ বেসরকারি খাত তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেই দাম নির্ধারণ করবে ভোক্তারা সরাসরি সেই দামেই তাদেরকে নিতে হবে। তো এই কারণে বারবারই কথাটা আসে যে আমাদের দেশের নিয়ন্ত্রক সংস্থা কি আসলে অতটা শক্তিশালী। আমি এই পয়েন্টটা বলতেছি আপনাকে, এই এনার্জি রেগুলেটরি কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং প্রাইস নেগোসিয়েশনে তাদের স্টেক সবচেয়ে বেশি থাকতে হবে। বেসরকারি কোম্পানিগুলো ওই ক্লজ ফলো করি, তার যদি দেওয়া হয়, যদি এই ধরনের এগ্রিমেন্টে আসা হয়, বেসরকারি কোম্পানিগুলোকে ওই ক্লজ ফলো করে আসতে হবে। এই ধরনের ক্লজ রাখা উচিত। প্রত্যেকটা ডিড অফ এগ্রিমেন্টে আপনি যেন বিভিন্ন ধরনের ক্লজ থাকে, বিভিন্ন ধরনের আপনি এই চুক্তি বাতিলও করে দিতে পারেন, এই ধরনের আউটরাইট রিজেক্ট করে দিতে পারেন, সেই ধরনের ক্ষমতাও কিন্তু সরকারের থাকে বিভিন্ন ক্লসে। আপনি দেখবেন যে এই যে আমরা যে গ্যাস উত্তোলন করতে পারলাম না 1,83,000 বর্গ কিলোমিটার আমরা সমুদ্রে যে আমরা এরিয়া পেলাম গত 17 বছরে আমরা তুলতে পারলাম না। কেন তুলতে পারলাম না? আমাদের প্রাইস শেয়ারিং কন্ট্রাক্ট ছিল, সেটা বিদেশি যেসব কোম্পানি বিডিং করেছিল তাদের সাথে কিন্তু তারা আমাদের সাথে এগ্রিড ছিল না, যার ফলে তারা কিন্তু পরে চলে গেছে এখান থেকে। তাতে লাভ কি হয়েছে? কিন্তু আমরা কিন্তু কোনো অফশোর বা অনশোরে আমরা এখনো পর্যন্ত কোনো আমরা গ্যাস করতে পারিনি। সুতরাং এই ক্লজগুলা, এই আইনগুলা আপনি সঠিক করতে হবে। আই এম ভেরি মাচ এগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার, যে এই আইনগুলো যদি আপনি সঠিকভাবে করে আপনি বেসরকারির কাছে দেন তাহলে সেটা অবশ্যই প্রপারলি ফাংশন করবে। যেহেতু সারা পৃথিবীতে এই জিনিসটা প্রচলিত আছে কিছু কিছু ক্ষেত্রে, আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশেই আছে এবং ইউরোপ আমেরিকাতে তো আছেই। সেক্ষেত্রে মাল্টিপল কম্পিটিটর এটা এনশিওর করা যাবে কিভাবে? কারণ অনেক বেশি কোম্পানি, অলরেডি 3টা কোম্পানি, আপনার ম্যাগনা গ্রুপ, টিকে গ্রুপ, কিন্তু আমি যে নামগুলো বলেছি তারা আসলে রিফাইনারি অয়েল না, তারা আসলে ক্রুড অয়েল নিয়ে আসবে। দুটার মধ্যে পার্থক্যর কারণে ক্রুড অয়েল তো আইসে এখানে তারা রিফাইন করবে। আমাদের সরকারি রিফাইনারি, আমি তো মনে করি যে কিন্তু সরকারি রিফাইনারি প্রতিষ্ঠান মাত্র একটা আছে, ইস্টার্ন রিফাইনারি, ঠিক আছে? সরকারি রিফাইনারি আর বানানো করে দিয়ে পরিশোধিত যে জ্বালানি তেল, সেক্ষেত্রে তো কোনো কম্পিটিটর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কম্পিটিটর আসবে না তা কিভাবে আপনি বুঝলেন? যদি নীতিমালা করা হয়, নতুন কম্পিটিটর তারাও যে আপনার করবে না এটা তো তারা বলে নাই, তাই না? একটা কোম্পানি অ্যাপ্লাই করেছে, এই একটা কোম্পানির বেসিসে জিনিসটা প্রসেসটা শুরু হয়েছে। নতুন কোম্পানি আসবে না তার কি আপনার গ্যারান্টি আছে? নতুন কোম্পানি তো আসতে পারে এবং আসবে অবশ্যই। আপনি যখন এটা উন্মুক্ত করবেন প্রাইভেটাইজেশন, তখন অবশ্যই নতুন কোম্পানি আসবে। কেন আসবে না? বাংলাদেশ সক্ষম অনেক কোম্পানি আছে, ওমেরা আছে, অনেক কোম্পানি আছে। আচ্ছা শান্ত, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি ওনার সাথে, যে সালাউদ্দিন ভাইয়ের কথা শুনে আসলে মনে হচ্ছে উনি মানে সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের এখানে এসেছেন। সরকারের প্রতিনিধি হওয়ার দরকার নাই ভাই। আমি জাস্ট আপনাকে কয়েকটা জিনিস কারেক্ট করে দিই। সেটা হলো যে প্রথম কথা হচ্ছে আপনি বলেন যে শিক্ষক হিসেবে আমার জ্বালানি নীতির কথা বলা হচ্ছে। আমি কিন্তু যখন বলেছি যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছি, ওটার মধ্যে কিন্তু জ্বালানি নীতিও আছে। হ্যাঁ, আপনি বলেছেন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলেছেন। নীতিমালা নিয়ে বেশি কথা বলা উচিত। আমাদের বাংলাদেশে জ্বালানি এনার্জি পলিসি নাই। এখন একটু আমাকে কথা বলতে না, এনার্জি পলিসি আপনি যখন বলছেন তখন কিন্তু আমি চুপ করে গেছি। এখন আমি একটু বলি। তো যখন আমি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছি তার মধ্যে কিন্তু জ্বালানি নীতিও আছে। এই জন্য আমার জ্বালানি নীতি বলে মুখে ফেনা তুলে ফেলতে হবে এরকম কোনো বিষয় না। এটা গেল এক নাম্বার। আর আরেকটা হলো যে আপনি যখন বলছিলেন যে বিপিসি লস করছিল, এর ফলে ভর্তুকি দিতে হচ্ছে। লস কর না, ভর্তুকি দিতে হয়। ভর্তুকি দিতে কখন দিতে হয়? যখন লস করে, তাই না? যখন সে খরচটা তুলতে পারে না। সে খরচটা তুলতে না পারার কারণ হলো বিএনপি সরকারের ভ্রান্ত নীতি। যখন পুরো বিশ্বজুড়ে দাম বেড়ে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু দাম আর্টিফিশিয়ালি লো করে রাখা হয়েছে এবং লো করে রাখার ফলে বিশাল কিউ তৈরি হচ্ছে। ভাই সরকার এসে যদি ওই সময় বাড়ায় দিত, আপনারা এসে এখানে থাপাথাপি করতেন। প্লিজ শেষ করি, টেবিল চাপড়াই কথাটা শেষ দাম বাড়ায় দিছে। কথা শেষ করতে দেন। তো এই ভ্রান্ত নীতির কারণেই লস করতে হয়েছে। কারণ সব জায়গায় কিন্তু ইভেন ইন্ডিয়াতে কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, মার্কেট প্রাইসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মানে কমিয়ে রাখার কারণে বা যে সামনে না আনার কারণে আপনি এটা বলতে চাচ্ছেন? কমিয়ে রাখার কারণে তো কোনো লাভই হয় নাই, উল্টো পুরো
স্টেশন জুড়ে কিউ তৈরি হয়েছে, সারা রাত জি। থাকতে হয়েছে, ব্ল্যাক মার্কেটে আবার বেশি দামে বিক্রি হয়েছে, কোনো লাভ কিন্তু আলটিমেটলি হয়নি। তারপর এটা just বিরোধী দল, সরকার সরকারের- দল মিলে গেল আর এটা হলো কিউ উঠে গেল। এটা হলো যেই মুহূর্তে একদিনেই। দামটা বাড়ানো হলো, তখন কিন্তু ওই যে ব্ল্যাক মার্কেট করে প্রফিট করার অপরচুনিটিগুলো চলে গেল, তখন কিন্তু কিউ চলে গেল। এবং এটা একদম বেসিক অর্থনীতি। না ভাই, ওই বিরোধী দল সূত্র সরকারের অনুযায়ী। দলে এক হওয়ার পরে কিউ উঠে গেছে, দাম তো বাড়াইছে। ভাই আপনি এরকম অনেক থিওরি দিতে পারেন তো, আসলে এরকম তো যা না, কেন আপনি মনে জানেন না হয়, একটা কমিটি হয়েছিল যে? যা মনে হয় না, সেটা আপনি বলা জানেন না যায়। নাকি একটা কমিটি হয়েছিল যে বিরোধী দল আর সরকারি দল মিলে? জানেন কি এটা? কমিটি দিয়ে কখনো মার্কেট কন্ট্রোল না, হয় না। কিন্তু তারপরে তো উঠে গেল আর কি, আমি এটা বলতেছি। বেসিক অর্থনীতিগুলো যদি আমরা একটু ভাই বুঝি, তারপর পরে উঠে গেল আর কি, তারপর পরে ওই লাইনগুলো চলে গেল, এটা হ্যাঁ, বলতেছি। আপনি বলতে যাচ্ছেন যে কমিটি দিয়ে লাইন উঠে দেওয়া যায়, আবার তা আমি কমিটি তো দিয়ে তাই লাইন মনে বসানো করতেছি, যায়। মানে হঠাৎ এখন বিরোধী দলের সাথে একটা আপনার হয়ে গেল, কমিটি হয়ে গেল, বাস উঠে গেল। এখন আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে যা কিছু মনে করার, মোটরসাইকেল উঠে গেল। কিন্তু অর্থনীতি এবং মার্কেট ওভাবে কাজ করে না। আপনি যা কিছু মনে করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, ডক্টর কিন্তু শিববির অর্থনীতি আহমেদ, মার্কেট এভাবে আপনার কাজ কাছে করে না। আসতে চাই, আপনার মন্তব্য। জি। যে আমি একটু বলি, আমি আশা করব আর কি ইন্টারাপ্টেড ছাড়াই আমি কথা বলবো। আমি বিপিসির কথা ভাই যেটা বললেন যে বিপিসিও লস করে, বিপিসির আমি জাস্ট একটু স্ট্যাটিস্টিক্সটা বলি। গত 11 বছরে বিপিসি 56,000, আমি আগে বলেছি 56,000 কোটি টাকা প্রফিট করেছে, এবং এই পুরো সময় ধরে সরকারের মালিকানাধীন যত প্রতিষ্ঠান আছে, বিপিসি একমাত্র প্রতিষ্ঠান যেটা সবচেয়ে বেশি লাভ করেছে। এবং সাম্প্রতিক সময়গুলো যদি দেখেন, 2022-23 সালে 5,000 কোটি, 23-24 সালে প্রায় 4,000 কোটি, 24-25 সালে 2,000 কোটি টাকা প্রফিট করেছে। শুধুমাত্র 2026 সালে এসে বিপিসি ক্ষতির মুখে পড়েছে। এইটা একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার, এইটা কোনো কাঠামোগত ইনএফিসিয়েন্সি না যে সে লস মানে আপনি করতেছে। বলছেন সরকারের নেওয়া সিদ্ধান্তের সিদ্ধান্তের কারণে কারণে ক্ষতির এটা মুখে পড়েছে 26 সালে এটা কি এইটা। ভর্তুকির না, কারণে এটা- বেশি ক্ষতি নাকি ওই সিদ্ধান্তের কারণে? আমি এটা ভর্তুকির বিষয়টা যেহেতু বলেছেন, আমি একটু জানতে চাই। সরকারের নিজে সিদ্ধান্ত নিয়ে যেহেতু কম দামে পাম্পে তেল দিয়েছে, এই জন্য 26 সালে এসে সে লস করেছে। কিন্তু তার অতীত ইতিহাস বলে যে সে ইফিশিয়েন্ট এবং সবসময় প্রফিট করেছে। 26 সালেও সে প্রফিট করতো যদি তাকে ওভাবে ছেড়ে দেওয়া হতো। আর নাম্বার 2 হচ্ছে, এটা বলা হচ্ছে যে এখনো তো কাউকে দিয়ে দেয়া হয় নাই, আলাপ আলোচনা চলতেছে, আমরা একটা পলিসি করব, তারপরে প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, আপনি যখন আগে ঠিক করে নেন যে অমুকের সাথে আমি একটা চুক্তি করব, তারপর পলিসি করেন, তখন পলিসিটা বায়াসড হয়, কারণ সেই তো আপনাকে ডিকটেট করবে অথবা ইনফ্লুয়েন্স করবে। কিন্তু আপনি যদি আগে পলিসি তৈরি করেন, তারপরে ওপেন কল করেন, দেন হচ্ছে যে আমার এই পলিসির শর্ত মেনে কে আসবে আসো, তখন হচ্ছে যে আপনি ওপেন টেন্ডারের মতো যাচ্ছেন। তো আপনি যখন আগে ঠিক করছেন আমি কার সাথে চুক্তি করব, কাকে আমি এই অনুমতিটা দিব, তারপরে এসে যখন পলিসি করতেছেন, এখানে তার তার ইনফ্লুয়েন্স মানে আপনি থাকবে। বলতে এবং যাচ্ছেন যে কারণ কোম্পানিগুলোর নাম আসছে, এই যে বসুন্ধরা গ্রুপের নামটা আসছে, তাদের সাথে আর কোনো রকম বায়াসনেস কাজ করবে এই পলিসি মেকিং এর ক্ষেত্রে? ডেফিনেটলি এই পলিসি তৈরি করার ক্ষেত্রে এখানে ইনফ্লুয়েন্স হবে। এবং আমরা তো অলরেডি দেখছি যে বিপিসি চেয়ারম্যান রিজাইন করেছে এটার প্রতিবাদ করার কারণে। যদি আপনি সেটাই হতো, তাহলে ওনার প্রতিবাদ করলে উনি যদি ভিন্নমত করে, আলাপ আলোচনা হবে, কেন রিজাইন করাইতে হবে? তো এগুলো কিন্তু একটা ইন্ডিকেটর যে এই পলিসিটা বায়াসড একটা পলিসি হইতে পারে একটা পার্টিকুলার গ্রুপের স্বার্থে। এবং এটা যদি হয়, ভবিষ্যতে এখানে আর কারো এন্ট্রি করার সুযোগ থাকবে না, কারণ এই পলিসিটা এমনভাবে নেওয়া হবে। আমরা তো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি, কখনো কখনো শিক্ষক নিয়োগে স্যার জানেন এমনভাবে সার্কুলারটা দেয়া হয় একজন পার্টিকুলার ক্যান্ডিডেটকে মাথায় রেখে, তার যেই কোয়ালিফিকেশান আছে সেগুলো মেনশন করে দেওয়া হয়, এবং অন্য পটেনশিয়াল ক্যান্ডিডেটদের যে কোয়ালিফিকেশান আছে সেগুলোকে নিষেধ করে দেওয়া হয়, যাতে করে তাকেই নিয়োগ দেওয়া যায়। তো আপনার যদি আপনি মাথায় আগে রাখেন যে অমুক গ্রুপকে আমি এই সুবিধাটা দিব, তাহলে এমন সব কন্ডিশন আপনি সেট করবেন যেটাতে অন্য কেউ সুবিধাটা পাবে না, সেই শুধু পাবে, এবং এটা দেশের স্বার্থে যাওয়ার চান্স কম। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা, যেমন এলপিজি তো আমরা প্রাইভেটাইজ করেছি, অলমোস্ট 98% সাপ্লাই হচ্ছে প্রাইভেট থেকে আসতেছে। এবং এখানে দেখেন এই যে সেট করা প্রাইস, অফিসিয়ালরা যে আমাদের রেগুলেটরি এনার্জি বিআরসি যে সেট প্রাইস দেয়, অফিসিয়াল প্রাইস 1728 টাকা 12 কেজি সিলিন্ডারের জন্য। কিন্তু মার্কেটের চিত্রটা মার্কেটের প্রাইস 500 থেকে 1000 পুরোপুরি টাকা, ভিন্ন। 500 থেকে 1000 টাকা বেশি। এবং এটা বিআরসি চেয়ারম্যান নিজেই অ্যাডমিট করছে যে আমি এমবারের যে এটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তার মানে আমাদের যে রেগুলেটরি কমিশন, তারা আসলে কন্ট্রোল করতে পারছে না। ইদার তাদের মধ্যে দুর্নীতিবাজ লোকেরা আছে, তারা সুবিধা করে দেয়, অথবা পাওয়ারফুল প্রাইভেট প্রতিষ্ঠানের কারণে তারা কিছু করতে পারে না, অথবা সরকারের উপর মহল থেকে তাদেরকে প্রেশার করা হয় যে তুমি এটা নিয়ে কথা বলবো না। তো নানা কারণে তাদের সীমাবদ্ধতা আছে, যে কারণে তারা আসলে এটা কন্ট্রোল করতে পারে না। এবং যদি আমরা এখন এটাকে প্রাইভেটাইজ করি, ইলেকট্রিসিটি ফুয়েল যেটাই বলি, এখানে প্রাইভেটাইজ করলে আমাদের কনজিউমাররা সাফার করবে। আপনি যে উন্নত বিশ্বের কথা বলতেছেন, তাদের রশাদ স্যার বলেছেন যে তাদের সেখানে সেই রেগুলেটরি কমিশনগুলি স্ট্রং আছে, ইনস্টিটিউশনগুলো স্ট্রং আছে। আমাদের এখানে ইনস্টিটিউশনগুলো স্ট্রং না, আমাদের পলিসিগুলো বায়াস হওয়ার চান্স থাকে,
ওদের পক্ষে, যাদের স্বার্থ আমরা রক্ষা করতে চাই। নানা কারণে আমি মনে করি যে এটা এই মুহূর্তে এই ধরনের ডিসিশন নিলে এটা আমাদের দিন শেষে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, জামায়াতে ইসলামী জ্বালানি খাতকে বেসরকারি খাতে হস্তান্তরের তীব্র প্রতিবাদ জানিয়ে যে 6 দফা দাবি পেশ করেছে, একে সিন্ডিকেটের লাইসেন্স বলছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। এটা তো মানে আমরা তখন যা বলতেছি এটার সাথে মানে অ্যালাইন করে যে তারাও এটা প্রতিবাদ করছে। আমি মনে করি বিরোধী দল হিসাবে তাদের এই প্রতিবাদ জারি রাখা উচিত, সমালোচনা করা উচিত এবং স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে সমালোচনা করা উচিত যে কেন এই মুহূর্তে এটা একটা ফিজিবল ডিসিশন না। আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা অলরেডি, আমি যদিও তাদের 6 দফা পড়ি নেই, সামহাও আমি মিস করেছি নিউজটা, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা এই ডিসিশনটা নিচ্ছে এবং ক্রিটিক করছে এটার। জি, সালাউদ্দিন আহমেদ রায়হান, আপনার কিছু বলার থাকলে যোগ করতে পারেন এই বিষয়ে। কোন বিষয়ে? যে বিষয়ে আমরা কথা বলছি, যে জ্বালানি তেল আমদানি এবং বিপণন, এই না, বিষয়ে আর কিছু যদি যোগ করতে চান। আমি তো আমরা ডক্টর শিবির আহমেদের কথায় যেটি পেলাম যে গত বছরগুলোতে আসলে গত বছরগুলোতে বিপিসির যে আয় এবং প্রফিট, সেটির সংখ্যাটা আমরা তার কাছ থেকে পেলাম। সেই তথ্য অনুযায়ী এই বছর এসে যেহেতু লস করেছে, এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান কিনা? কেন লস করলো এবছর সরকার আসার? না, কাঠামোগত আপনার যদি সাস্টেইন কেন করতে পারবে না, যদি সে আপনার যদি তার কাঠামোটা সঠিক থাকতো সব সময়, তাহলে ক্রাইসিস পিরিয়ডে কি অন্য দেশ সবগুলো কি লস করেছে? অন্যান্য দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে সবগুলো লস করেছে, আমাদের বাংলাদেশেই লস করেছে, তাই না? বাংলাদেশেই আপনার প্রতিনিয়ত ভর্তুকি এখন দেওয়া লাগতেছে প্রতিনিয়ত। যদি এটা দিতে, এই জন্য আমি সবসময় জ্বালানি নীতিমালার উপর জোর দিব। আপনি যখন জ্বালানি নীতিমালা করবেন, আগামী সংসদে যখন এটা আসবে, তখন দেখবেন বিইআরসি থেকে শুরু করে এই সোলার পলিসি থেকে শুরু করে সবকিছুই ঠিক হয়ে যাবে। অলরেডি সোলার পলিসি একটা ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। তো এই সব জিনিসগুলাই তখন একটা পারফেক্টলি আপনার করবে। আপনার সরকার 5 মাস আসছে, সরকারকে সময় দিতে হবে আপনার এই জিনিসগুলোকে আপনার। শ্রমিক সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে অভিহিত করেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উপায় বলছে জ্বালানি বিভাগ। আচ্ছা, আপনি এই কথা বললেন না, আমি শ্রমিক সংগঠনগুলো এই যে ওষুধের কথা উনি বলতেছিলেন, তো ওষুধ ট্রাস্টও তো আপনার বলেছে যে আমরা এই যে ওষুধের যে দাম বাড়াইছিল, আপনার ওষুধের পরিমাণ যে বাড়িয়েছিল সেটা যে কমিয়ে দিয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে আপনার ওষুধ ট্রাস্ট কোম্পানি বা ওষুধ রিলেটেড যারা আছে আপনার মানে সংস্থা আছে। তো সুতরাং এইটা আপনি মানে যে জিনিসটা সবাই ধরে নিচ্ছে যে ইটস ডান, ওয়ান্স আমার কাছে অ্যাপ্লিকেশনটা আসছে, ইটস ডান, মানে এখানে আর কোনো শাফলিং হবে না, এখানে আর কোনো হবে না। এভাবে কোনো আইনও হয় না কোনো দেশে কোনো সময়। যারা আইনের প্রসেস জানে, বেসিক প্রসিডিউর জানে, তারা জানে আইন এভাবে কোনো সময় হয় না। একটা আপনার আমার কথাতে মনে হইতে পারে যে না ঠিক আছে, আমি হয়তো ওই মানে ওই পার্টিকুলার কোম্পানিকে সাপোর্ট করে কথা বলি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য প্রসেস। যে আপনি যখন একটা আইন করবেন, সেই আইনটার মধ্যে সব কিছুই থাকবে, এখানে বিভিন্ন ধরনের ক্লজ থাকবে, ঠিক আছে। এখানে তো আউটরাইট তাকে দিয়ে দেওয়া হবে না যে ভাই তুমি যা খুশি তা করো। এখানে আইন থাকবে, আইনের আপনি বলতে পারবেন আইনের প্রয়োগ কোথায়। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলি, আমি সিঙ্গাপুরে একটা গ্র্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের রাস্তাঘাট এত পরিষ্কার কেন? আমাদের দেশে তো টিস্যু ফালাই, ভাই আমি তো টিস্যু ফাইলে $100 আমাকে জরিমানা করা হবে, এখানে আমি তো টিস্যু ফালাইতে পারবো না, আমাকে করা হচ্ছে। লাল বাতি জ্বললেও তারা কেন ক্রস করে না? আইন আছে, আইনের প্রয়োগ আছে। আমাদের দেশে তো আইনের কোনো প্রয়োগ ছিল না, ওয়ান ম্যান শো ছিল সবকিছু, ঠিক আছে। তো যখন আপনার প্রপার এনার্জি পলিসি এবং প্রপার আপনার আইন হবে, সেই আইনের প্রয়োগটা যখন প্রপার হবে, তখন আপনি দেখবেন যে সবার আপনার জবাবদিহিতা থাকবে। আচ্ছা, আপনার একটা উনি যেহেতু লাস্ট কথাটা বললেন, সেহেতু একটু ওনাকে কারেক্ট করে দেই। উনি আবারও বললেন যে বিপিসি লস করেছে বিপিসির কাঠামোগত সমস্যার কারণে। এটা একটা সম্পূর্ণ ভুল কথা। এটা অলরেডি আমরা 2-3 বার মেনশন করেছি। বিপিসি 2026 এসে লস করেছে সরকারের ভুল নীতির জন্য। উনি বলেছেন আরেকটা ভুল কথা বলেছেন যে অন্যান্য দেশ তো এত ক্ষতি হয় নাই, বাংলাদেশ কেন ক্ষতি করলো, কারণ এটা বিপিসির প্রবলেম। এটা সম্পূর্ণ ভুল এবং অসত্য কথা। অন্যান্য দেশগুলো লস করে নাই কারণ তারা প্রাইস অ্যাডজাস্ট করেছে, প্রাইস বাড়িয়েছে, যার ফলে লস করে নাই। কিন্তু বাংলাদেশ অন্যান্য দেশে বাংলাদেশের প্রাইস তো আপনি এভাবেই করতে পারবেন না ভাই। একটা ভুল নীতি নিয়ে একটা সরকার এসেই যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে, আপনি চিন্তা করেন তখন সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা অন্য প্রসঙ্গ। না, অন্য প্রসঙ্গ হবে। আপনি বলেছেন বিপিসি লস করেছে তার কাঠামোগত কারণে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি ইন্ডিভিজুয়াল বডি না, সরকারকে কিন্তু একটা আপনার বিভিন্ন ধরনের সরকারের দোষ, মানুষকে নিয়ে ফাংশন করতে হয়। আপনি সরকারের যে একুজ করতেছেন, মানে সরকার এসেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করবে, তখন জনপরিসরে তাদের অবস্থা কেমন হবে? আচ্ছা, সেটা আপনি অন্য কথা, কিন্তু আপনি তো বিবিসির ঘাড়ে দোষটা চাপালেন কেন? না, বিপিসি তো সরকারি সংস্থা, তাকে তো সরকারই ভর্তুকি। ওটা তো সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্তের দায় আপনি বিবিসির ঘাড়ে চাপাচ্ছেন। সেটা আপনি বিবিসির ঘাড়ে চাপাচ্ছেন কেন? বিবিসির কাঠামোর উপর চাপাচ্ছেন কেন? সরকারেরই একটা সংস্থা, রাইট?
বিপিসি তো সরকারের বাইরে না। তো বিবিসির কাঠামো কি রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে? আমি যেটা বলতে চাচ্ছি, আপনি 5 মাসের সরকারকে সবকিছুতে একুইজ না, করতে আপনি পারেন। যদি ব্লাইন্ডলি ঠিক আছে? ডিফেন্ড করতে চান সে করতে পারেন, এসে তার কিন্তু এটা গুছিয়ে ঠিক নিতেও না। তাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে। না, সরকারকে একুইজ করা হচ্ছে না। ধরেন সরকার কি তাহলে এই জন্য বিপিসি কে প্রাইভেটে নিয়ে যেতে চায় যে বিপিসি 26 সালে লঞ্চ আপনি ওই করেছে? ক্লজটাতে দেখবেন স্পষ্ট লেখা আছে যে বিপিসি দুর্বল হচ্ছে কিনা সেটা ভালো করে আপনার স্ক্রুটিনি করতে হবে। আপনি ভালো করে পড়ে দেখেন জিনিসটা। আপনি তো অনেক আপনি তাহলে স্টাডি করে আসছেন। আপনার আপনি বলছেন বিপিসি যেন দুর্বল না হয়। আমি যদি প্রাইভেটাইজেশনে দেইও বিপিসি যেন দুর্বল না হয়। আর জিনিসটা কিন্তু দিয়ে দেওয়া হয় নাই। প্রথমেই আমি বলতেছি ভালো করে স্টাডি করে আসছি দেখে আমি জানি যে না, আপনি বিপিসি আপনি দুর্বল ওইটা পড়েন না। বিপিসি ওখানে দুর্বল কি বলা না। হয়েছে? এবং বিপিসি যদি দুর্বল হতো, ধরেন বছরের পর বছর বিপিসি লস করতেছে, তাহলে এখন আমি দেখেন আপনার আমাদের argument-টা জ্বালানি চাহিদা কিন্তু মানতাম। বাড়বে। এখন আমরা কত আমরা ইম্পোর্ট করতেছি, আমরা করতেছি হচ্ছে 65 থেকে 68 লাখ টন অ্যাকর্ডিং টু আপনার বিপিসি হিসাব মতে। এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। অনেক সময় সরকার 95% চাহিদা আমদানির মাধ্যমে পূরণ হয়। আমদানির মাধ্যমে করতেছি আমরা। 65 থেকে তা 68 অনেক সময় সরকার আপনার প্রাইভেট কোম্পানিগুলো যদি স্মার্টলি মুভ করে, আমাদের সরকার আমলাতান্ত্রিক বিশাল জটিলতা থাকে, অনেক ধরনের জটিলতা থাকে আমলাতান্ত্রিক। তো তখন সরকার মনে করতে পারে যে আমি যদি আমার ইমিডিয়েট ক্রাইসিস বা আমি যদি আমার জ্বালানি আমার সক্ষমতাটা, যেমন ধরেন আপনার এখন আমার 15 লাখ টন আমাদের মতো জ্বালানি সক্ষমতা, সেটাকে আমি আরো সরকার বাড়াতে চাচ্ছে, 19 লাখ টন আরো বাড়াতে চাচ্ছে 2035 সালের মধ্যে। তো এই পর্যায়ে যেতে চাই, আমি তো একা হয়তো পারবো না, আমার ওনার সাপোর্ট লাগবে, আপনার সাপোর্ট লাগবে। এই সমস্ত সাপোর্ট সরকার নিতে চাচ্ছে, রাইট? এবং অবশ্যই প্রপার প্রসেসে। এখানে আপনারা কেন চিন্তা করছেন যে এই প্রসেস ঠিক থাকবে? লাস্ট 10-15 বছর প্রসেস ধরে তো ঠিক না ডিমান্ড থাকলে বাড়ছে। তখন আপনি বলতে পারবেন যে লাস্ট প্রসেস 10-15 বছর ধরে তো ডিমান্ড বাড়ছে এবং বিপিসি সেটা সামলাচ্ছে। যদি এমন হতো যে বিপিসি একেবারে সামলাতে পারছে না, একদম ধসে যাচ্ছে, তাহলেও একটা কথা ছিল। হ্যাঁ, তারপরে আমি এগ্রি করি যে ইভেনচুয়ালি প্রাইভেট সেক্টরে দেওয়াটা দোষের কিছু না, অন্যান্য সব দেশে। কিন্তু তার আগে যে গ্রাউন্ড তৈরি করার জন্য যে সময়টা নেওয়া, যেই প্রস্তুতিটা নেওয়া, সেটা আমরা দেখছি না বলেই আমাদের জন্য শঙ্কাটা জি, লাগছে। ধন্যবাদ। ডক্টর শিবির আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আজ আমরা দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি বসেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে, এবং তিনি দীনেশ ত্রিবেদী বলেছেন যে তারেক রহমান জনবান্ধব নেতা, নরেন্দ্র মোদীও জনবান্ধব নেতা, দুজন মিলে একসাথে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। আপনি কি বিশ্বাস করেন কিনা সেটা? না, দেখেন, ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সো আপনি তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। তার সাথে আপনার নানান লেনদেন বাণিজ্য এগুলো থাকতেই হবে, থাকবেই, সম্পর্ক রাখতেই হবে, সম্পর্ক থাকবেই যতক্ষণ পর্যন্ত আমরা ইকুয়াল মর্যাদা সহ সম্পর্ক রাখতে পারছি। এখন সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় তো যে ভারতের আধিপত্যবাদী মন মানসিকতার কারণে। আদারওয়াইজ তো একটা প্রতিবেশীর সাথে আমার কেন ঝামেলা করা দরকার? তাদের আধিপত্যবাদী মানসিকতা, তারা আমাদের সীমান্তে খুন করছে, তারা আমাদের অভিন্ন নদীর পানির হিস্সা দিচ্ছে না, আমাদের সীমান্তে নানান ঝামেলা হচ্ছে, এবং গত 15 বছর ধরে তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, তাদের একটা পাপেট সরকারকে বসিয়ে রেখেছে নির্বাচন ছাড়া। এগুলোর কারণে ভারতকে মানুষ তো বিশ্বাস করে না যে ভারত যা মুখে বলছে আসলে সেটা সত্যি কথা না। এবং এখনো যদি আপনি বলেন 5 আগস্টের পরেও ভারতের যে চরিত্র বদলায়নি, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন সে মুখে বলছে যে হ্যাঁ, আমরা বসলে সমাধান হবে, আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই, কিন্তু এটা তো তার কার্যক্রমে আমরা দেখি না। আপনি দেখেন পশ্চিমবঙ্গে ইলেকশন হলো, বিজেপি জিতলো, এখানে বাংলাদেশ বিরোধী রেটরিক দিয়ে তারা জিতলো, বাংলাদেশের বিরুদ্ধে নানান কথাবার্তা বলে, এবং তারা ক্ষমতা আসার পরে বাংলাদেশে সীমান্তে মানুষকে পুশিং করা শুরু করলো, ঠেলে ঠেলে মানুষকে ইভেন সীমান্তের জায়গায় এনে, খালি জায়গায় এনে দিনের পর দিন বসিয়ে রেখেছে। তো এই ধরনের চরিত্রগুলো, আচরণগুলো কিন্তু বন্ধুত্ব সুলভ বা প্রতিবেশী সুলভ আচরণ না। দেখেন, ভারতের সাথে আমার বন্ধুত্ব দরকার নাই, আমার দরকার প্রতিবেশী সুলভ আচরণ। যে আমি একটা এন্টিটি, আমি একটা রাষ্ট্র, সে আরেকটা রাষ্ট্র, তার সাথে আমার সম্পর্ক হবে, লেনাদেনা হবে আমার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে। তার সাথে আমার এত পীড়িতেরও দরকার নাই, শত্রুতারও দরকার নাই। সে যদি আমার হিসা আমাকে বুঝিয়ে দেয়, আমার সাথে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আচরণ করে, তাহলেই হলো। কিন্তু সে তো আমার সাথে অতীতে আচরণ করেছে তার একটা স্টেটের মতো করে। এবং এখন আপনি দেখেন আমাদের দেশের যত সন্ত্রাসীগুলো আছে, খুনিগুলো আছে, সবাইকে তারা সেখানে আশ্রয় দিচ্ছে। এবং আমাদের এখান থেকে পতিত ফেসিস্ট স্বৈরাচার হাসিনা ওখানে গেল, তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে। এরকম পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচারকে কোনো দেশ আশ্রয় দিলেও রাজনীতি করতে দিয়েছে এরকম ইতিহাস নাই, কোথাও নাই, এ ধরনের ঘটনা ঘটে না। তো এটা দিয়ে বোঝা যায় যে ভারত তো আসলে আন্তরিক না, যে বাংলাদেশের সাথে সে সম্পর্কটা উন্নয়ন করতে চায়। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্পষ্ট করে কথা বলেছে এবং এই ব্যাপারে আমি অ্যাপ্রিশিয়েট করি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটার ব্যাপারে বোল্ড একটা স্টেটমেন্ট
স্টেটমেন্ট দিয়েছে এবং এটা খুবই প্রশংসা পাওয়ার মতো স্টেটমেন্ট। আমি মনে করি বাংলাদেশ সঠিক স্টেটমেন্ট দিয়েছে এবং এটা সরকারের পক্ষ থেকে ভালো কাজ হয়েছে যে স্ট্রং ভয়েসে কথা বলে, কারণ আমরা তো আসলে নত জানু আচরণ করি দেখে তারা সুবিধা পায়। এখন ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাহলে আমি মনে করি যে আমরা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের জন্য ভারতের কাছ থেকেও প্রতিবেশী সুলভ ওই আচরণটাই চাই, যেটা দিয়ে আমার ইকুয়াল মর্যাদাটা অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। সালাউদ্দিন আহমেদ রায়হান, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে আমরা সবসময় দেখি বাংলাদেশের ভারতের কাছে একটা নতজানু পররাষ্ট্রনীতি কাজ করে এসেছিল এতগুলো বছর, কিন্তু এই প্রথম আমরা দেখলাম আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে এবং সেটি আসলে অব্যাহত থাকবে কিনা, ভবিষ্যতেও কি আমরা এরকম দেখব? অবশ্যই অব্যাহত থাকবে। আমি আপনাকে বলি, বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে আপনার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার বিএনপি যখন গঠন করলো তখন দেশের ন্যায্যতার ভিত্তিতেই সবকিছু করার জন্য উনি আপনার বাংলাদেশের, কারণ আপনি তো জানেন যে স্বাধীনতার পরে আমাদের তখনও যেমন পাপের সরকার ছিল, গত 17 বছরও যে আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল সেটাও পাপের সরকার ছিল। আর উনি কারেক্টলি বলেছেন যে এই ধরনের এই যে আপনার এই হাসিনাকে যে আপনার ওনারা যে সংবাদ সম্মেলন করতে দিল, এটা তো ওরা বলতেছে ডিপ্লোম্যাটিক্যালি যে আমাদের তো যে ফরেন এক্সচেঞ্জ আপনার একটা কমিটি আছে বাইরের প্রাইভেট কমিটি, ওরা নিজেরা পার্সোনালি করেছে, এতে আমাদের কোনো সায় নেই। আসলে কিন্তু ব্যাপারটা তা না, এটা একটা লেম এক্সকিউজ, ঠিক আছে? এটা তাদের ইন্টেনশন এবং তাদের প্ররোচনাতেই এটা হয়েছে, তারাই এটাকে আপনার পেট্রোনাইজ করেছে। হ্যাঁ, সুতরাং আর আপনি বলেছেন যে এটা কন্টিনিউ করবে কিনা, অবশ্যই কন্টিনিউ করবে। আপনি দেখবেন যে এই যে বিমস্টেকের সভাপতি হিসেবে আমার বিএনপির চেয়ারম্যান বা আপনার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে উনি যাবেন না, এখন পর্যন্ত যদি অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি। আমি পত্রপত্রিকা অন্তরে বলে বলি, বিমস্টেকে ওনাকে তো পিএম হিসেবে আপনার আমন্ত্রণ জানায় নাই, বলেছে যে আমরা বিমস্টেকের সভাপতি হিসেবে ওই যে আপনার ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। আউটরিচ যে ওদের যে বাইরের দেশগুলোকে আউটরিচ আপনার একটা কথাবার্তা হয় ওইখানে আপনার, তো সেখানে তো আপনার সরকার এখন পর্যন্ত তাদের ডিসিশন হচ্ছে আমরা যাব না। তো সেই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে সঠিক মনে করি, কারণ হচ্ছে আপনার আমাদের যদি ন্যায্যতা সম্পর্কে এই যে হাসিনাকে ওরা যেভাবে পেট্রোনাইজ করছে অ্যাজ অফ নাও, এটা তো কোনোভাবেই আপনার অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সে এখানে দণ্ডিত অপরাধী, হ্যাঁ, এখানে সে প্রপারলি দণ্ডিত এবং শুধুমাত্র যাবজ্জীবন দণ্ড, একদম মৃত্যুদণ্ডের আপনার দণ্ডিত একজন অপরাধী। তাকে তারা আপনার খুব বড় বিলাসবহুল বাড়ি দিয়েছে, সে থাকছে, এবং 1200-র উপরে আওয়ামী লীগের লোকজন সেখানে আপনার আছে, 1200-র উপরে, এবং খুব মানে জামায় আদরে আছে কিন্তু ওইখানে, ঠিক আছে? এবং ভারত ওদেরকে পেট্রোনাইজ করছে। এবং আপনারা দেখেন হাসিনা যাওয়ার পর ভারত আবার আমাদের ভিসা বন্ধ করে দিল। হ্যাঁ, ভারত আমাদের ভিসা বন্ধ করে দিল, মানে যেখানে আমাদের লোকেরা চিকিৎসা করতে ভিসা বন্ধ করে দিল। মানে একজন ব্যক্তির জন্য সে দেখেন পুরো কূটনৈতিক সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে। এবং আপনার এই যে স্টেটমেন্টটা ছিল না, আপনি দেখবেন যে স্টেটমেন্টটা এই যে বোল্ড স্টেটমেন্ট, এবং এটাই কন্টিনিউ করবে বাংলাদেশ। জি, ধন্যবাদ। আমি ডক্টর রুশাদ ফরিদী আপনার কাছে একদম শেষ পর্যায়ে রয়েছে আসতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের এখনকার যে কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অবস্থান আপনি কেমন দেখছেন, শেষ পর্যায়ে রয়েছে। জি, তো অবস্থান যেটা অবশ্যই যেটা আমাদের সহ আলোচকরা বলেছেন সেটা হলো যে প্রতিবেশী তো একটা ভৌগোলিক সত্যতা। প্রতিবেশী মানে এমনি আমার বাসার পাশে যে তাকে পছন্দ না হলে আমি অন্য জায়গায় চলে যেতে পারি, এখানে তো যাওয়া সম্ভব না। আমার প্রতিবেশীর সাথে যে কোনো মূল্যে হোক একটা ডায়ালগ বজায় রাখতে হবে, ওয়ার্কিং রিলেশন রাখতে হবে। কিন্তু প্রতিবেশী যদি আমাকে ফেয়ারভাবে ডিল না করে তাহলে তো আমাকে সেটাও তাকে বুঝিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশের রিয়াকশনটা আমার কাছে মনে হয় জাস্টিফাইড। কিন্তু আমি যেটা একটা জিনিস অ্যাড করব সেটা হলো বাংলাদেশের যে ফরেন পলিসির উপর যে সালাউদ্দিন ভাই যে অগাধ আস্থা রাখলেন, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা রাখাটা বাংলাদেশের জন্য সহজ, কারণ বাংলাদেশে ঐতিহাসিকভাবে বিএনপি কিন্তু একটা ভারত বিরোধী অবস্থানে থাকে অনেক আগে থেকেই। আপনার মনে আছে যে জ্যোতি বসুর আশা নিয়ে যখন আসলো, যখন খালেদা জিয়া তার সাথে দেখা করলেন না, বা প্রণব মুখার্জি, তো সেই জন্য বিএনপির কিন্তু ভারতের সাথে শত্রুতা করাটার একটা শত্রুতার মতো একটা পরিস্থিতি অনেক আগে থেকেই আছে। তো এটা খুব যে স্ট্রং ফরেন পলিসি ক্রেডিট পয়েন্ট বিএনপি নেবে এটা আমি মনে করি না। কিন্তু যেগুলোতে নেওয়ার কথা, যেগুলো ধরেন 2000 ইলেকশনের 3 দিন আগে একটা ট্রেড পলিসি করা আমেরিকার সাথে,
প্রতিবেশীর সাথে শত্রুতা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? আসলে আমি একেবারে শেষ পর্যায়ে আমার রয়েছি, কাছে মনে আপনার হয় কাছে একটু শত্রুতা জানতে চাই। বা বন্ধুতা কোনোটাই দরকার নেই। যেটা আমার দরকার হচ্ছে কি আমার স্বার্থের পরিপন্থী কাজ যাতে প্রতিবেশী আমাদের সাথে না করে। আমি যে জিনিসটা জাস্ট অ্যাড করতে চেয়েছিলাম যে ফরেন পলিসি তো শুধুমাত্র প্রতিবেশীর সাথে না, ফরেন পলিসি আপনার ওভারঅল জিও পলিটিক্স অনুযায়ী এখন কিন্তু আমেরিকার শেষ করতে হবে। ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে। আমাদের চায়না, রাশিয়া ওগুলোর সাথে সম্পর্ক কিন্তু আমাদের ব্যালেন্স রাখতে হবে। কিন্তু বর্তমান ফরেন পলিসির দায়িত্ব যার হাতে আছে, খলিলুর রহমান বললেন, তিনি পুরোপুরি আমেরিকার স্বার্থ দেখছেন বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আর জি, কি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু add করি। ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার বর্ডার, হ্যাঁ, জি। এটা তো আপনি ওনার কথা ঠিক বলছেন যে আপনি তো এটা বাইপাস করতে পারবেন না, কিন্তু সম্পর্কটা তো ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। বিএনপি তো ভারত বিরোধী না। ওই যে সার্বভৌমত্ব প্রশ্নটা যখন আসে তখন বিএনপিকে ভারত বিরোধী ট্যাগ দেওয়া হয়। অনেক ধন্যবাদ ডক্টর রুশাদ ফরিদী, ডক্টর শিব্বির আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ রায়হান, তিনজনকেই কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।